হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে হাজির হয়েছি সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যেখানে একটা কুৎসিত মেয়ে একদম হ্যান্ডসাম একটা ছেলের প্রেমে পড়ে, কিন্তু ছেলেটি তো মেয়েটির বান্ধবীর সাথে ডেট করতে শুরু করে দেয়। তারপর তাদের জীবনে আর কি কি ঘটে তা তো পুরো ড্রামা দেখলেই বুঝতে পারবে। আর ড্রামাটা শুরু করার আগে তোমাদেরকে বলে যেতে চাই, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার ভিডিও শুরু করি। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে একটা পেন্টিং এর পাজল সলভ করতে দেখি। সেখানে একটা পিস মিসিং ছিল। তারপর সে অনলাইনে কাউকে খোঁজার চেষ্টা করছিল। সে কিম হাইজি লিখে সার্চ করে। তারপর আমরা তার কাছে একটা লেটার বক্স দেখতে পাই। এই লেটারগুলো আমাদের হিরো জুন নিউ ইয়র্কে পড়াশোনা করার সময় হাইজি নামের সেই মেয়েটাকে পাঠিয়েছিল। তবে কোনোদিনই হাইজির কাছে এগুলো পৌঁছায়নি। তার কাছে আবার ফেরত চলে এসেছে। অন্যদিকে আমরা কোরিয়ার সিউল শহরের একটা নাইট ক্লাব দেখতে পাই। এখানে কারোর জন্মদিন উপলক্ষে পার্টি হচ্ছিল। জন্মদিন গার্লের নাম ছিল মিনহারি। মিন সাইডে এসে তার বেস্ট ফ্রেন্ডকে কল করে, কারণ সে পার্টিতে আসতে অনেক লেট করে ফেলেছে। ফ্রেন্ড বলে সে রাস্তায় আছে, অথচ সে কিন্তু এখনো তার পার্ট টাইম জবটি শেষ করতে পারেনি। আর এই মেয়েটার নামই হচ্ছে হাইজি, গল্পের শুরুতে যার কথা আমাদের হিরো ভাবছিল। আর এই অদ্ভুত দেখতে মেয়েটা আমাদের গল্পের নায়িকা। হাইজি একটা বারে পার্ট টাইম জব করত, কিন্তু তার লুকসের জন্য তাকে প্রতিনিয়তই কথা শুনতে হতো, কারণ কাস্টমাররা চাইতো তাদেরকে কোনো সুন্দর মেয়ে সার্ভ করুক। হাইজি হাসি মুখে এই কষ্টগুলো মেনে নিয়ে কোনো রকমে তার জীবনযাপন পার করছিল। এদিকে মিনকে কিছু হ্যান্ডসাম ছেলেরা এক্সপেন্সিভ গিফট দিয়ে পটানোর চেষ্টা করছিল। তখনই মিন দূর থেকে হাইজিকে আসতে দেখে খুশি হয়ে তাকে হাই করতে থাকে। এইসব দেখে সেখানে থাকা একটা ছেলে বলে, বিশ্বাসই হচ্ছে না তোমার মতো এত সুন্দরী একটা মেয়ের এমন জুকারের মতো বান্ধবী আছে। এই কথা শুনে মিন তো রেগে তার পায়ের উপর পাড়া দেয় আর তাকে অপমান করে এ পার্টি থেকেই বের করে দেয়। এবার সে আসে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আর তাকে তার সঙ্গে ডিনার করতে বলে। হাইজি বলে কোনো ব্যাপার না, তুমি গিয়ে তোমার অন্য গেস্টদের সময় দাও। তারপর হাইজি একা একা বসে খাবার খাচ্ছিল। তখন তার ফোনে একটা মেসেজ আসে যে তার স্টুডেন্ট লোন এখনো বাকি আছে। এটা দেখে তার মন খারাপ হয়ে যায়। আর চারপাশের লোকদেরকে দেখে সে মনে মনে আফসোস করে বলে, এরা কত সুন্দর টেনশন ফ্রি হয়ে তাদের জীবন কাটাচ্ছে। এরই মধ্যে মিন হঠাৎ পা ফসকে সুইমিং পুলে পড়ে যায়। এই দেখে পার্টির সব ছেলেরা মিলে তাকে বাঁচানোর জন্য ছুটে যায়। হাইজিও সেদিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে নিজেও সুইমিং পুলে পড়ে যায়। তবে কেউই তাকে বাঁচাতে আসে না। তারপর সে কোনো রকমে উপরে উঠে আসে আর দেখতে পায় সবাই মিনকে ঘিরে আছে। এটা দেখে সে মনে মনে ভাবতে থাকে, বাস্তব জীবনে সিনেমার মতোই কিছু মেন ক্যারেক্টার থাকে যাদের জন্য সবাই পাগল, আর কিছু সাইড ক্যারেক্টার থাকে যারা কোনোদিনও স্পটলাইট পায় না। মনে হয় এই পৃথিবীতে আমার রোলও এমনই কোনো সাইড ক্যারেক্টারের মতো। তারপর সে মন খারাপ করে পার্টি থেকে বের হয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। পরের দিন আমরা জানতে পারি হাইজি আর মিন একই সাথে থাকতো। সকালে উঠে মিন তো নায়িকাদের মতো খুবই লাইট ব্রেকফাস্ট করে, আর হাইজি ছিল তার উল্টো। তারপর হাইজি দৌড়ে দৌড়ে একটা ইন্টারভিউতে যেতে থাকে। তবে এখানে একটা কথা বলে রাখি, ব্যাড লাক ছিল আমাদের হাইজির ছোটবেলার বন্ধু। সে ব্যাড লাক এখনো তার পিছু ছাড়েনি। পরের সিনে যখন সে লিফটে ওঠে তখন ওভারওয়েটের কারণে সবাই তাকেই বের হয়ে যেতে বলে, অথচ তারপরে আরো একটা মেয়ে উঠেছিল লিফটে। তবে যেহেতু মেয়েটা সুন্দরী ছিল তাই সবাই হাইজিকেই বাধ্য করে লিফট থেকে বের হয়ে যেতে। একটু পর আবারও লিফটের দরজা খুলে যায় আর সে মেয়েকে বের করে দিয়ে আবারও হাইজিকে ভিতরে ডাকা হয়। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ কে করেছিল সেটা আমাদেরকে দেখানো হয় না। যাক, এবার রাতের বেলা যখন হাইজি বাড়ি ফিরছিল তখন সে মিনকে গাড়িতে বসে একটা ছেলেকে কিস করতে দেখে। এতে সে রেগে মিনকে ধরে মারতে থাকে আর বলে, তোমার কি একটুও লজ্জা নেই? তুমি এরকম পাবলিক প্লেসে কি করে কাউকে কিস করতে পারো, আবার এমন কাউকে যাকে তুমি ভালো করে চিনোই না, ভালোবাসো না। সত্যিকারের ভালোবাসা বলতে তুমি কি কিছু বুঝো? মিন বলে, সত্যিকারের ভালোবাসা সেটা আবার কি? এসব ফালতু জিনিসের এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই, কারণ ছেলেরা এরকমই, শুধু ডেট করো, ছেড়ে দাও আর নিজের লাইফকে এনজয় করো।
হাইজি মনে মনে বলে, আমি আর কি ডেট করব, আমাকে তো কেউ পছন্দই করে না। তারপর যখন সে তার মেল চেক করছিল তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার ছোটবেলার বন্ধু জুন যে নিউ ইয়র্কে পড়াশোনা করতে চলে গিয়েছিল সে তাকে আজকে মেল করে বলেছে অতি শীঘ্রই সে কোরিয়ায় চলে আসবে। হাইজির কথায় মিনেরও মনে পড়ে যে ছোটবেলায় মোটো করে একটা ছেলে ছিল যার বাবা মা জাপানে চলে যাওয়ায় সে মিনদের বাড়িতে থাকতে এসেছিল। এরই মধ্যে তার সঙ্গে হাইজির খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পরদিন মিন হাইজিকে লিফট দিচ্ছিল, তখন সে বলে, ওই চশমাওয়ালা মোটোর মধ্যে এমন কি আছে যার কারণে তুমি এতটাই এক্সাইটেড তার সঙ্গে দেখা করার জন্য? হাইজি বলে, চুপ করো, মানুষের বাইরের সৌন্দর্য তার সবকিছু নয়, সে মোটো হলেও আমার বন্ধু আর আমার প্রথম ভালোবাসা। তারপর আমাদের দুইটা ছেলেকে দেখানো হয়, যাদের মধ্যে একজন তো খুবই জেন্টলম্যান টাইপের ভদ্র একটা ছেলে যে গাড়িতে করে যাচ্ছিল, আরেকজন ছিল মোটরসাইকেলে। তাকে দেখে একটা ব্যাড বয় টাইপের ভাবি আসছিল। তারপর আমাদের গাড়িতে করে আসা সেই ছেলে যে কিনা আমাদের নায়ক, তার চেহারা দেখানো হয়। সে একটা পেন্টিং এক্সিবিশনে এসেছিল। বাইকে করে আসা সেই ছেলেটার নাম ছিল কিমশিন। সে একটা ম্যাগাজিন কোম্পানিতে এডিটর ছিল। সে এই একই এক্সিবিশনে এসেছিল একটা রিপোর্ট তৈরি করতে। এরই মধ্যে হাইজি জুনকে মেসেজ করে বলে, আমি বাইরে আছি, তুমি জলদি এখানে চলে এসো। পরে হাইজি বাইরে থাকা মোটো মোটো লোকদের ভিতরে জুনকে খুঁজতে থাকে, কারণ তার ধারণা ছিল জুন হয়তো ছোটবেলার মতো এখনো মোটোই রয়ে গিয়েছে। এবার হাইজির কাছে মনে হয় এই ছেলেটাই হয়তো বা জুন হবে, তাই সে তার কাছে দৌড়ে গিয়ে তার পিঠে ঠাস করে একটা চড় মারে আর তার সঙ্গে মজা করতে থাকে। পরে যখন সে বুঝতে পারে এটা জুন নয় তখন সে তো খুবই লজ্জায় পড়ে যায়। এরই মধ্যে আসল জুন তাকে আবারও কল করে বলে, আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমাকে পেয়ে গিয়েছি। তারপর সে তার দিকে আসতে থাকে। হাইজি তার লোকের এমন পরিবর্তন দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জুন তার পাশ কাটিয়ে ওইখানে থাকা অন্য একটা মেয়ের কাছে চলে যায় যে কিনা দেখতে খুবই সুন্দর ছিল। এই দৃশ্য দেখে হাইজি তো মনে মনে অনেক কষ্ট পায়, আর হঠাৎ করে তার মনে পড়ে যে ছোটবেলায় সে তো দেখতে অনেক বেশি প্রিটি ছিল, তার সঙ্গে বসার জন্য স্কুলের ছেলেরা মারামারি শুরু করে দিত, আর অপরদিকে সবাই জুনকে বুলি করত, তবে সবসময় হাইজি তাকে বাঁচাতো। যাক, এবার বর্তমানে জুন যখন বুঝতে পারে সে ভুল মেয়ের কাছে চলে গিয়েছে তখন সে ক্ষমা চায়। এর মধ্যে হাইজি এক জায়গায় লুকিয়ে পড়ে, কারণ সে খুবই লজ্জা পাচ্ছিল তার এই বাজে চেহারা নিয়ে জুনের সামনে যেতে। তখন আমরা জানতে পারি জুন নিউ ইয়র্কে চলে যাওয়ার পর হঠাৎ করে হাইজিদের ব্যবসার অনেক লোকসান হয়ে যায়, আর আস্তে আস্তে চিন্তায় হাইজিনের সুন্দর চেহারাও নষ্ট হয়ে গিয়েছে। তাই এ বাজে চেহারা নিয়ে সামনে না গিয়ে মন খারাপ করে সে বাড়ি ফিরে আসছিল। তবে রাস্তায় মিনের সঙ্গে দেখা হলে সে কাঁদতে কাঁদতে তাকে সবকিছু খুলে বলে। এখানে তার মাথায় একটা বুদ্ধি আসে। পরের সিনে আমরা মিনকে দেখতে পাই, সে হাইজি সেজে জুনের সঙ্গে দেখা করতে আসে। জুন তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা আবারও তাদের ছোটবেলার একটা সিন দেখতে পাই, যখন জুন একটা পেন্টিং এর পাজল সলভ করছিল। হাইজি তার কাছে গিয়ে এটা নিয়ে গল্প করতে থাকে। হঠাৎ করে সে বলে, এই যে সাইডের মহিলা সে হচ্ছে এই পেন্টিং এর সাইড ক্যারেক্টার, একে খুব সহজে ইগনোর করা যায়। বর্তমানে হাইজি ভাবছিল আমিও আমার প্রথম ভালোবাসার সামনে একটা সাইড ক্যারেক্টার হয়ে গেলাম। তারপর জুন মিনকে নিয়ে ডিনার করতে যায়। ডিনার শেষে মিন তার থেকে পিছু ছাড়ানোর জন্য বলে, আমি আগামীকাল পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যাচ্ছি। তখন জুন বলে, ভালোই হয়েছে, আমারও কাজের চক্করে বছরে 3-4 বার ইংল্যান্ডে যাওয়া হয়, তখন আমি তোমার সঙ্গে দেখা করে নিব। তারপর সে তাকে একটা গিফট দেয়। তাদের দুজনকে একসঙ্গে দেখে আমাদের হাইজির তো খুবই কষ্ট হচ্ছিল, আর নিজের পছন্দের মানুষকে এভাবে অন্য কোনো মানুষের হাতে ছেড়ে দেওয়াটা আসলে অনেক বেশি কষ্টের। এবার বাসায় আসলে দেখি সেই গিফটে আসলে একটা ছাতা ছিল, এটার সঙ্গে তাদের ছোটবেলার স্মৃতিও জড়িয়ে ছিল। তারপর আমরা তাদের ছোটবেলার সিন দেখতে পাই। বৃষ্টির দিনে স্কুল বাসে করে
তারা বাড়ি ফিরছিল। বাস থেকে নামার পর হঠাৎ জুন কেমন যেন করতে থাকে। সে খুব ভয় পাচ্ছিল আর বারবার তার মায়ের কথা মনে করছিল। হাইজি এসে তার রেনকোটটা তাদের দুজনের উপরে ধরে আর তার কানে একটা ইয়ারফোন লাগিয়ে গান শোনায়। এতে জুন একটু শান্ত হয়। তখনই হাইজি বলে, আমি ঠিক এমন ভাবেই সারা জীবন তোমার ছাতা হয়ে থাকবো আর তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। পরে জুন নিউ ইয়র্কে চলে যাবার সময় হাইজিকে সে পাজলের একটা পিস দিয়ে গিয়েছিল স্মৃতি হিসেবে রাখার জন্য। আর চলে যাবার আগে সে তাকে একটা কিসও করে গিয়েছিল। পরের দিন আমরা জানতে পারি হাইজি যে ইন্টারভিউ দিয়েছিল সেখানে সে জবটা পেয়ে গিয়েছে। সে খুশি খুশি কোম্পানিতে যাচ্ছিল। সেখানে আমরা কিম শিনকেও দেখতে পাই। সে এই কোম্পানিতে কাজ করে। যখন সে খুব ভাব নিয়ে একটা গাম খেতে যাচ্ছিল তখন তার হাইজির সঙ্গে ধাক্কা লাগে আর বেচারি ঠাস করে নিচে পড়ে যায়। সামনে থাকা গাম দেখে মনে করে তার বোধহয় দাঁতই ভেঙে গিয়েছে। তবে কিম শিন বলে, আরে এটা তো একটা গাম। তারপর হাইজি কোম্পানিতে যায়। সেখানে আরেকজন ইন্টার্নিও ছিল। এখানে তাদেরকে 3 মাস কাজ করতে হবে। তারপর পারফরমেন্স দেখে যে কোনো একজনকে পার্মানেন্ট জব দেওয়া হবে। এখানে কয়েকদিনের মধ্যেই হাইজির কাজে সবাই ইমপ্রেস হয়ে যায়। বস বলতে থাকে, ভালোই হয়েছে, তোমাকে সিলেক্ট করেছি। যদি কোনো সুন্দরী মেয়েকে সিলেক্ট করতাম তাহলে তার শত শত ডং দেখতে হতো আর সব ছেলে এমপ্লয়িরা তার সঙ্গে কথা বলার জন্য ঝামেলা লাগিয়ে দিত। তাছাড়া তুমি তো মনে হয় ডেটও করো না, তাই তুমি ওভারটাইম কাজও করতে পারবে আর বেশি ছুটিও নিবে না। পরে তার বস তাকে একটা বক্স দ্য মোস্ট ম্যাগাজিন নামের তাদের অন্য একটা ডিপার্টমেন্টে নিয়ে যেতে বলে। হাইজি যখন বক্সটা নিয়ে যায় তখন ওই ডিপার্টমেন্টের লোকেরা তাকে অন্য কেউ মনে করে অনেকগুলো কাজ করতে দেয়। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে এগুলো কেন তাকে দেওয়া হচ্ছে, কিন্তু তারা তার কোনো কথা না শুনে তাকে দিয়ে কাজ করাতে থাকে। অনেক কষ্টে হাইজি সে কাজগুলো শেষ করে। পরে সে কাজ করার যে আসল লোক সে আসলে দ্য মোস্ট ম্যাগাজিনের লোকেরা বুঝতে পারে ভুল মানুষকে দিয়ে কাজ করিয়েছে তারা। তবে কাজগুলো নির্ভুলভাবে হওয়ায় হাইজিকে দ্য মোস্ট ম্যাগাজিন ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হয় 3 মাসের জন্য। এখানে তার নতুন বস আর কেউ নয় বরং জুনি ছিল। এটা দেখে হাইজি তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়, সাথে অবাকও হয়। জুনো আজ প্রথমবার এখানে জয়েন করেছে। তো এত হ্যান্ডসাম বসকে দেখে অন্য মেয়েরা তো অনেকটা খুশি হয়ে যায় আর হাইজি এখানে নিজেকে লুকাতে থাকে। তারপর যখন সবাই বসের সঙ্গে পরিচিত হচ্ছিল তখন হাইজি কোনোভাবে সেখান থেকে পালিয়ে গিয়ে মিনকে কল করে আর তাকে সবকিছু খুলে বলে। মিনও এগুলো শুনে অবাক হয়ে যায়, কিন্তু তারপরে তাকে সান্ত্বনা দেয়। এতেও তার মন মানছিল না, তাই সে তার পুরনো ডিপার্টমেন্টের বসের কাছে গিয়ে তার পা ধরে টানাটানি করে বলতে থাকে তাকে যেন আবারও এখানে ফেরত আনা হয়। তবে তার সেই বসের হাতে আর কিছুই করার ছিল না। সে বলে ম্যাগাজিন ডিপার্টমেন্টের নতুন বস সিইওর ভাই হয়, তাই তুমি যদি ওইখানে আর কাজ করতে না চাও তাহলে তোমার চাকরিটাই ছেড়ে দিতে হবে। এবার আর কোনো উপায় না পেয়ে সে আবারও ম্যাগাজিন ডিপার্টমেন্টে চলে আসে। এদিকে কিম শিন তাকে বলে, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার অনুরোধের কারণে তোমাকে এমন অ্যামাজন একটা জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এটা শুনে সে তো তার কাছে বারবার অনুরোধ করতে থাকে যেন কোনোভাবে সে বলে তাকে তার পুরনো ডিপার্টমেন্টে শিফট করে দেয়, কিন্তু কিম শিন তার কোনো কথাই শোনে না আর তার এমন চুলের জন্য তাকে মাইকেল জ্যাকসন নাম দিয়ে দেয়। তারপর যখন একটা কলিগ হাইজিকে একটা কাজ বুঝাচ্ছিল তখন সেখানে জুন চলে আসে। তাকে দেখে হাইজি জলদি জলদি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। পরে সেখান থেকে পালিয়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে বসে কতক্ষণ পিনিক করার পর সে ভাবতে থাকে যে এভাবে আর কতদিন সে পালিয়ে বেড়াবে, তাকে তো এখানে কাজও করতে হবে। এবার সাহস করে সে আবারও বাইরে চলে আসে, কিন্তু হঠাৎ করে তার মনে হয় সামনে দিয়ে জুন আসছে, তাই সে উল্টা দিকে দৌড়ে লিফটের ভিতরে চলে যায়। এবার পাশে তাকিয়ে দেখে জুন তো সেখানেই দাঁড়িয়ে আছে আর বাইরে তো অন্য কেউ ছিল, যা দেখে হাইজি তো পড়ে যায় মাইকা চিপায়। এরই মধ্যে আবার লিফটের কারেন্টও চলে যায়। এতে তো হাইজি প্যানিক করতে শুরু করে। তাকে তো ভয় পেতে দেখে জুন তাকে সান্ত্বনা দেয়। এরই মধ্যে লিফটের লাইট চলে গেলে হাইজি আরো ভয় পেতে থাকে। তখন জুন তার কানে ইয়ারফোন লাগিয়ে তাকে সে গানটা শোনায়, ছোটবেলার বৃষ্টিতে যে গানটা হাইজি জুনকে শুনিয়েছিল। পরে তাদের সেখান থেকে রেস্কিউ করা হয়। পরের সিনে দেখা যায় হাইজির জুতো পরে একটা ফটোশুটের সেট নোংরা হয়ে যায়, যার কারণে জুন তাকে বকা দেয়।
তারপর সে জুতা খুললে দেখা যায় তার মোজাও ছেঁড়া ছিল। তাকে দেখে জুন খুবই বিরক্ত হয়। তারপর যখন সে জানতে পারে যে সে এখানকার ইন্টার্নি, তখন সে বলে যাক, একে তাহলে বেশি দিন সহ্য করতে হবে না। এটা শুনে হাইজি তো অনেক কষ্ট পায়। পরে সিও তাকে দেখে বলে একে দেখে তো আমার মাথা ঘুরাচ্ছে, আর লোকটা একটু চেঞ্জ করাও। এখানে হাইজিকে দিয়ে ফটোশুটের সময় অনেক খাটানো হয়। কাজ শেষে মিন হাইজিকে নিতে আসে। তখন সে তাকে বলে জুন আমার আশেপাশে থাকলে আমি তো ভালো করে নিঃশ্বাসও নিতে পারি না। এদিকে জুনকে বাড়িতে দেখা যায় সে তাদের ছোটবেলার একটা কথা ভাবছিল। তখন আমাদেরকে দেখানো হয় ছোটবেলায় বৃষ্টিতে ভিজে হাইজির চুল ফ্রিজি হয়ে গিয়েছিল। চুল ঠিক করে আসার পর সে জুনকে বলেছিল এটা আমার সিক্রেট, এটা তুমি কাউকে বলবে না। জুন বলেছিল আমার বাবার চুলও এমনই। বর্তমানে এসব ভেবে জুন হাসছিল। পরে সে হাইজিকে মেল করে জিজ্ঞাসা করে ইংল্যান্ডে তার দিন কেমন কাটছে। তখন মিন তাকে ইংল্যান্ডে ঘুরতে যাওয়ার একটা পুরনো ছবি পাঠায়। এবার সে হাইজিকে বলে নাও, সে এখন তোমাকে আর কোনোদিনই সন্দেহ করবে না। তারপরও হাইজি ঠিক করে সে ওই কোম্পানি থেকে রিজাইন নিয়ে নিবে, কারণ এভাবে সে জুনের সঙ্গে কোনোভাবেই কাজ করতে পারবে না। অফিসে গিয়ে সে তার রিজাইন লেটারটা বসের টেবিলে রেখে দেয়। একটু পর জুন সবাইকে নিয়ে একটা মিটিং করে। দ্য মোস্ট ম্যাগাজিনের 20তম অ্যানিভার্সারি উপলক্ষে তারা স্পেশাল কিছু একটা করতে চাইছিল। সবাই নিজের নিজের আইডিয়া শেয়ার করে, কিন্তু হাইজি এখানে চুপ করে বসে থাকায় জুন তাকে অপমান করে এখান থেকে বের করে দেয়। লাঞ্চ টাইমে বাইরে জুনের সঙ্গে হাইজির ধাক্কা লাগে। সে তাকে ধরে নেয় আর বলে তোমার মতো তোমার চোখগুলো কোনো কাজের না। এই বলে সে তাকে ফেলে দেয়। এবার হাইজি ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে ছোটবেলার জুন কত সুইট ছিল, আর এখন বাজে বদরাগী হয়ে গিয়েছে। ও নিজেকে কি মনে করে? আমি তো এখন এখানেই জব করব, আমিও দেখি ও কি কি করতে পারে। এরপর সে একদম ঠিক সময় গিয়ে তার বসের হাত থেকে রেজিগনেশন লেটারটা নিয়ে সেটাকে টুকরো টুকরো করে ফেলে দেয়। অন্যদিকে আমরা জানতে পারি শিউর ছেলে দ্য মোস্ট ম্যাগাজিনে একটা নর্মাল এমপ্লয়ি হয়ে জবের নাটক করছে। এটা আবার সেখানকার অন্য একটা এমপ্লয়ি শুনতে পেয়ে যায়। পরে আমরা জুনকে শিউর সাথে দেখতে পাই। জুন তাকে বলে দ্য মোস্ট ম্যাগাজিনের মেন অফিস থেকে বলে দিয়েছে 3 মাসের মধ্যে তারা কোনো ইন্টারেস্টিং কিছু ছাপাতে না পারলে কোরিয়াতে এর প্রোডাকশন বন্ধ করে দিবে। কথা শেষ করে জুন সে হোটেলে যায় যেখানে মিন জব করত। সে মিনকে দেখে ফেলে আর দৌড়ে গিয়ে তাকে ধরে। সে খুবই কষ্ট পেয়েছিল, কারণ মিন তাকে মিথ্যা বলেছিল। এদিকে মিন ভাবে সে আবার তার নেম ট্যাগ না দেখে ফেলে, এই জন্য সে সেটা খুলে পিছনে ছুঁড়ে মারে, যেটা আবার গিয়ে একটা এমপ্লয়ির মাথায় পড়ে। মিন কোনো রকম তাকে ধরে একটা ক্যাফেতে নিয়ে আসে। জুন তাকে বলে তুমি কেন আমাকে মিথ্যা বললে? মিন বলে আমি মিথ্যা বলিনি, আমি সত্যি ইংল্যান্ডে গিয়েছিলাম। পরে যখন এখানে জবের অফার পাই তখন এখানে চলে আসি। এবার জুনও তার কথা বিশ্বাস করে নেয়। রাতে বাড়ি ফিরে হাইজি জুনকে গালি দিচ্ছিল। এইটা দেখে মিন তো অবাক হয়ে যায় আর বলে সে না তোমার প্রথম ভালোবাসা? হাইজি বলে আমার সামনে তুমি কখনোই ওই বদ্রাগীর নামও নিবে না। এসব দেখে মিনার তাকে বলে না যে আজকে তার সঙ্গে জুনের দেখা হয়েছিল। সেভাবে এই ব্যাপারটা সে নিজে হ্যান্ডেল করে নিবে। পরের দিন জুনকে দেখানো হয় সে নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে কফির বদলে পাশে থাকা ফুলদানির পানি খেতে শুরু করে দেয়। বের হওয়ার সময় গ্লাস ডোরে ধাক্কা খেয়ে যায়। সিগনালে দাঁড়িয়ে সে যখন কাজ করছিল তখন সে ছোটবেলার কথা মনে করে। ছোটবেলায় এরকম সিগনালে দাঁড়িয়ে থাকার সময় যখনই সিগন্যাল সবুজ হয়ে যেত তখনই হাইজি গু বলতো। আজও সে হাইজিকে রাস্তা পার হতে দেখে, কিন্তু সে তো আর জানে না এটাই হচ্ছে তার ছোটবেলার বান্ধবী। এদিকে হাইজির সঙ্গে রাস্তায় কিমসিনের দেখা হয়। সে তাকে নিজের অর্ধেক খাওয়ার রাইস কেক অফার করে। এটা দেখে হাইজি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এই কিমসিন লোকটা আসলে খুবই কেয়ারলেস আর আজাইরা প্রকৃতির মানুষ ছিল। যাই হোক, পরের সিনে দেখা যায় অফিসে জুন আবারও সবাইকে মিটিং এর জন্য ডাকে। হাইজি সাহস করে ভাবে সে তো মাত্র 3 মাস, এরপর আমি অন্য অফিসে চলে যাব। তবে আজও সে মিটিং এ ভুলভাল কাজ করতে থাকে। এতে বিরক্ত হয়ে জুন তাকে একটা কথাই বলে তোমার সঙ্গে রাগারাগি করে
আমি আমার সময় নষ্ট করতে চাই না। মিটিং শেষে কিমসিন তাকে বলে, তুমি তো সবসময় ভালোভাবেই কাজ করো, কিন্তু জুনের সামনে তুমি সবসময় গোলমাল পাকিয়ে ফেলো কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি চোর, আর তার কাছ থেকে সিরিয়াস কিছু লুকাচ্ছ। জুন হাইজিকে আজকের হওয়ার মিটিং এর উপর একটা ফাইলও বানাতে বলছিল, তবে তার তো ফ্যাশন সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, আর কোনো কর্মচারী তাকে সাহায্য করছিল না। তাই সে নিজের মতো কিছু একটা বানিয়ে জুনের কাছে নিয়ে যায়। তার ভুলভাল কাজ দেখে জুন আবারও তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। অন্যদিকে পার্টিতে যে ছেলেটা হাইজিকে ঝুকার বলেছিল, সে এ কাজের জন্য মিনের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মিন তো তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন একটা মেয়ে ওই ছেলেটাকে ডেকে বলে, আমি হলাম মিনের ছোট বোন, আমাকে তুমি ট্রিট দাও, তাহলে তোমাকে বলে দিব কিভাবে আমার বোনের রাগ ভাঙাতে পারবে। তখনই পিছন থেকে হাইজি এসে বলে, তুমি একদমই এই মেয়ের কথা শুনবে না, এই মেয়েটা হচ্ছে একটা ফ্রড। এখন আমরা জানতে পারি এই মেয়েটা আসলে হাইজিরই ছোট বোন, যার নাম হাইরিন, আর তার চেহারা পুরো ছোটবেলার হাইজিনের মতোই ছিল। বাড়ি এসে হাইজি ঠিক করে সে এখন থেকে ফ্যাশন সম্পর্কে খুব ভালোভাবে জানবে। সে এত অপমান আর নিতে পারছে না। মিনও এই কাজে তাকে হেল্প করতে থাকে। আস্তে আস্তে তার অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়। পরে মিটিং এ নোট বানাতে তার আর বেশি সমস্যাও হয় না, তাই জুনার তাকে কথাও শোনাতে পারে না। এভাবে একদিন অফিসে কিছু একটা নিয়ে কিমসিন তার সঙ্গে বাজি ধরে। যদিও হাইজি সেটাতে জিতে যায়, তবুও কিমসিন নিজের বানানো লজিক দিয়ে নিজেকে উইনার বলতে থাকে, আর তার কাছে ডিনার ট্রিট দাবি করে। তার কথা শুনে হাইজির তো মাথা ঘুরতে থাকে, তারপরও সে রাজি হয়ে যায় তাকে খাওয়ানোর জন্য। অন্যদিকে আজ মিন আর জুনের একসঙ্গে ডিনার করার কথা ছিল, তবে মিনের মনে পড়ে আজ তো তার বাবার জন্মদিন, তাই সে জুনের কাছ থেকে 2 ঘন্টা সময় চেয়ে নেয়। জুন ঠিক করে এই 2 ঘন্টা সে অফিসেই পার করে দিবে। তারপর মিন তার বাবার বাড়িতে পৌঁছে যায়, তবে তার মায়ের সঙ্গে তার সম্পর্ক একদমই ভালো ছিল না, কারণ এটা ছিল তার সৎ মা। তবে বাবা তাকে অনেক ভালোবাসতো। খাবার খেতে খেতে তার বাবা একটা কল অ্যাটেন্ড করতে বাইরে যায়, তখন তার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মিনের সৎ মা এখানে তার আসল মায়ের নামে অনেক আজে বাজে কথা বলতে থাকে। এতে তো মিন রেগে গিয়ে ওনার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তার বাবা মনে করে মিনি হয়তো তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, এই জন্য তিনি মিনকে সজোরে একটা থাপ্পড় মেরে দেয় আর তাকে সরি বলতে বলে। এবার মিন সরি বলে এখান থেকে বের হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে হাইজিকে কল করে, কিন্তু হাইজি তো তখন কিমসনের সঙ্গে ডিনার করছিল, তাই সে মিনের কলটা ধরতে পারে না। এবার মিন একটা বারে গিয়ে মনের কষ্টে ড্রিঙ্কস করতে থাকে। সে পুরোপুরি ভুলেই যায় যে তার সঙ্গে জুনের ডিনার করার কথা ছিল। পরে যখন তার মনে পড়ে, তখন সে জুনকে ফোন করে বলে যে সে এখন একটা বারে রয়েছে। এরই মধ্যে হাইজিও তার একটা মেসেজ পায়, যেখানে মিন তাকেও বলেছিল যে সে একটা বারে আছে। এটা দেখে হাইজি তো বারের দিকে যেতে থাকে। এদিকে জুনও সেখানে পৌঁছে যায় আর মিনকে নিয়ে বের হয়ে যায়। ঠিক ওই সময় হাইজিও এখানে পৌঁছে যায়, একটুর জন্য তাদের দেখা হয় না। এদিকে জুন মিনকে নিয়ে একটা ফার্মেসিতে যায়, কারণ মিন কোনোভাবে তার হাতে ব্যথা পেয়েছিল। এখানে সাইন করার সময় মিন ভুল করে নিজের নাম লিখে ফেলে। জুন একটু অবাক হলো, সে মনে করে মিন মনে হয় অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছে। এখান থেকে জুন তাকে নিয়ে স্যুপ খেতে যায়। মিন তো আগে চিন্তা করেছিল যে এইবার তার সঙ্গে দেখা হলে সে কোনো একটা বাহানা করে তার সঙ্গে দেখা করা বন্ধ করে দিবে, কিন্তু এখন তো সে একটা কথাও বলতে পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল জুনের প্রতি সে নিজেই ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তারপর আমাদেরকে সকালের সিন দেখানো হয়। জুন আবারও কাজ করতে করতে ফুলদানির পানি খেতে নিচ্ছিল, তখনই ওইখানকার ওয়েটার তাকে থামিয়ে দেয়। তারপর সে অন্য কারোর টেবিলে গিয়ে কারোর বইয়ের উপর বসে পড়ে। সে বইয়ের ওনারকে দেখে সে অনেক খুশি হয়, কারণ এটা ছিল হাইরিন, যাকে কিনা ছোটবেলার হাইজিনের মতোই দেখতে ছিল। তাদেরকে আবার একসঙ্গে হাইজি দেখে ফেলে। তারপর লুকিয়ে আরেক জায়গায় গিয়ে জুনকে ফোন করে বলে সিউ আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে। জুন চলে গেলে সে দ্রুত হাইরিনের কাছে আসে আর জিজ্ঞাসা করে সে জুনকে সত্যি কথা বলে দিয়েছে কিনা। হাইরিন বলে, আরে না, আমি কি তোমার মতো পাগল নাকি, এসব আমি কেন বলতে যাব। এদিকে সিউ জুনকে বলে,
কই আমি তো তোমাকে ডাকিনি। তখনই এখানে হাইজি পৌঁছে যায় আর জুনকে সরি বলে মিথ্যা বলার জন্য। সিউ তাকে দেখে আবারও তার লোক চেঞ্জ করতে বলে। পরদিন সিউর কথা মতো সে নিজের লোকটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করে। অফিসে জুন তো তাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে ফায়ার হতে চাও। আসলে হাইজি একটু বেশি সুন্দর করে সেজেছিল। সবাই যখন কাজ করছিল তখন একটা এমপ্লয়ি এসে বলে বস আজ একটা বড় স্টারের ইন্টারভিউ নিবে, তার একজন ড্রাইভার দরকার এয়ারপোর্ট অব্দি যাওয়ার জন্য। কেউই কাজটা করতে রাজি হচ্ছিল না। তখন কিমসিন হাইজির সঙ্গে মজা করে বলে তোমার শার্ট ছিঁড়া। চেক করার জন্য সে তার হাত উঁচু করলে সবাই তাকেই যেতে বলে। এবার গাড়িতে বসার পর তাকে দেখে জুনের মেজাজ তো একদম খারাপ হয়ে যায়। গাড়ি চলতে থাকে। হাইজি বারবার জিজ্ঞাসা করে যে সে কোন এয়ারপোর্টে যাবে, কিন্তু জুন এতই কাজে ব্যস্ত ছিল সে কিছুই বলে না। কিছুক্ষণ পর নিজেই চিল্লাচিল্লি করে বলে যে তুমি ভুল এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছ, এখনই গাড়ি ঘুরাও। কিন্তু রাস্তার মাঝে হাইওয়েতে গাড়ি ঘুরানো তো সম্ভবই ছিল না। তাই হাইজি একটা স্কুটারওয়ালাকে কিছু টাকা দিয়ে জুনকে তার সঙ্গে এয়ারপোর্টে পাঠিয়ে দেয় আর বলে ইন্টারভিউ শেষে আমি আপনাকে পিক করতে আসব। পরে যখন সে জুনকে পিক করতে যায় তখন জুন কাউকে ফোনে বলছিল যে ইন্টারভিউটা ভালোভাবে নেওয়া হয়ে গিয়েছে। এটা শুনে হাইজি অনেক খুশি হয়, কিন্তু জুন তখন তাকে ঝাড়ি দিয়ে বলে তুমি একটা আস্ত বেয়াদব আর অকর্মা মেয়ে। তোমার জন্য যদি আজ ইন্টারভিউটা মিস হয়ে যেত তাহলে কি হতো তুমি বুঝতে পারছো? এরকম আরো অনেক আজে বাজে কথা বলতে থাকে। আজ হাইজিও রেগে গিয়ে তাকে কয়েকটা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। রাতে সে কিমসিনের সঙ্গে ড্রিঙ্কস করতে থাকে। মাঝ রাস্তায় সে ব্যাগ থেকে নিজের ফোন বের করে জুনকে কল করে আর হাবিজাবি বলতে থাকে। কিমসিন কোনো রকমে তাকে থামায়। যাই হোক পরদিন সকালবেলা মা হাইজিকে ফোন করে বলে তুমি তো নতুন জব পেয়েছো, এই খুশিতে চলো একটা ডিনার পার্টি করি। হাইজিও রাজি হয়ে যায়। পরে সে যখন নিজের কন্ট্রাক্ট লিস্টে জুনের নাম্বারটা দেখে তখন সে তো প্যানিক করতে শুরু করে যে সে গত রাতে তাকে কল করে কি বলেছে। তারপর সে গিয়ে কিমসিনকে জিজ্ঞাসা করলে সে তো প্রথমে বলতেই চায় না। পরে তাকে তেল মারতে মারতে সে ফাইনালি তাকে বলে বেশি কিছু না, তুমি তাকে ফোন দিয়ে শুধু জঙ্গলি বলেছিলে, আরো কিছু বলতে চেয়েছিলে, কিন্তু আমি কলটা কেটে দিয়েছিলাম। এটা শুনে হাইজি তো বুঝতে পারছিল না সে কি এখন হাসবে না কাঁদবে। বসকে জঙ্গলি বলে ফেলেছে, এখন বস যে কি করে সেটাই দেখার পালা। পরে জুনের কাছে ক্ষমা চাইতে গেলে জুন বলে আমি জানি গত রাতে তুমি ড্রাঙ্ক ছিলে, আমি সেসব ভুলে গিয়েছি, আর এয়ারপোর্টের ঘটনাটাও তুমি ভুলে যাও। আসলে সে বুঝতে পেরেছিল যে সেখানে তারই দোষ ছিল। কাজ করতে করতে সেই আশেপাশে খেয়াল হারিয়ে ফেলেছিল। জ্যাক রাতের বেলা সিউ ম্যাগাজিন ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে ড্রিঙ্কস করতে আসে। জুনের এরকম গ্যাদারিং ভালো লাগতো না, তাই সে তাড়াতাড়ি চলে যেতে চাইছিল। সিউ বলে আরে অত্যন্ত একটা শর্ত খেয়ে যাও। এতে জুন রাগ করে এক গ্লাস মদ খেয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণ যেতেই সে ড্রাঙ্ক হয়ে উল্টে পড়ে যায়। হাইজি আর কিমসিন মিলে কোনো রকমে তাকে বাড়িতে নিয়ে আসে। কিমসিন বলে এই মোটুকে উঠিয়ে আমার কোমর বাঁকা হয়ে গিয়েছে, আমাকে একটু পানি দাও। পানি আনতে গেলে হাইজি দেখে ফ্রিজে শুধুমাত্র পানির বোতল, খাবারের কিছুই নেই। যাই হোক এখান থেকে ফিরে আসার সময় কিমসিন তাকে এতটাই বিরক্ত করতে থাকে যে সে রেগে গিয়ে বলে তুমি আমার সাথে এরকমটা কেন করো, তোমার কি আর কোনো কাজ নেই? কিমসিন বলে রাগ করছো কেন, আমি তো তোমাকে আমার ছোট বোন মনে করে জ্বালাতন করি। হাইজি বলে জ্বালাও গিয়ে তোমার ছোট বোনকে, আমার কাছে আর আসবে না। কিমসিন বলে আমার ছোট বোন তো 6 বছর বয়সে মারা গিয়েছিল। এটা শুনে হাইজির তো মন খারাপ হয়ে যায়। ততক্ষণে কিমসিনও মন খারাপ করে এখান থেকে চলে যায়। একটু পর হাইজি বুঝতে পারে সে তার ফোনটা জুনের বাড়িতে রেখে চলে এসেছে। এবার সে ফোন আনতে জুনের বাড়িতে আসে, কিন্তু জুনের বাড়ির পাসওয়ার্ড তো সে জানতো না। তখনই তার মনে পড়ে জুন তো বাহাতি, তাই সে বাহাতিদের জাতীয় দিবসের তারিখ দিলে দরজা খুলে যায়। এদিকে আমরা দেখতে পাই মিন যে হোটেলে কাজ করত কিমসিন সেখানকার বড়সড় একটা রুমে গেস্ট হিসেবে থাকতো। আসলে সে অনেক বড় লোক ছিল, কিন্তু কেন সে গরিব হওয়ার বান করত এটা তো আমরা পরেই জানতে পারবো। অন্যদিকে হাইজি জুনের বাড়িতে সে পাজেল বক্সটা দেখছিল। তখনই পিছন থেকে জুন আসলে সে ভয় পেয়ে যায় আর নাড়া লেগে বক্সটা নিচে পড়ে ভেঙে যায়। জুন বলে এখানে তুমি কি করছো? হাইজি বলে আপনি অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিলেন,
আমি আর কিমসিন মিলে আপনাকে এখানে নিয়ে এসেছি। জুন বলে, কিমসিন তো চলে গিয়েছে, তাহলে তুমি এখানে কি করছো? হাইজি বলে, আমিও চলে যাব। এই বলে সে পাজেল বক্সটা গুছাতে নিলে জুন বলে, ওটা ধরো না, চলে যাও। আসার সময় হাইজি বুঝতে পারে সে জুতা একটা নিজের আর আরেকটা জুনের পরে চলে এসেছে। এরই মধ্যে জুন একটা লাঠিতে বাজিয়ে তার জুতা বের করে দেয়। তারপর জুতো অদল বদল হলে হাইজি বলে, ও নিজেকে কি মনে করে? জুন বলে, তুমি কি কিছু বললে? হাইজি তো এটা শুনে দৌড় মারে। এদিকে মিনের একজোড়া জুতা পছন্দ হয়। ওইখানকার মহিলাটা বলে, এই জুতা আপনার সাইজের নেই, আপনি কি ছোট সাইজটা নিবেন? এতে কিন্তু আপনি ব্যথা পেতে পারেন। মিন বলে, আমার যেটা পছন্দ আমি সেটা নিয়েই ছাড়ি। অন্যদিকে হাইজির চাকরি পাওয়ার খুশিতে যে ডিনার আয়োজন করা হয়েছিল তাকে রেখেই সবাই সেটা শুরু করে দেয়। এমনকি সে আসলে তাকে তো কেউ পাত্তাই দেয় না। তখন সে চিল্লিয়ে বলে, এ কি, আমার জন্য পার্টি রেখেছ আর আমাকে রেখে খাওয়া শুরু করে দিলে? খাওয়ার মাঝখানে হাইরিন তাকে আবারও জুকার বলে। হাইজি বলে, যা মজা করার এখনই করে নাও, আমিও ছোটবেলায় দেখতে তোমার মতোই ছিলাম, আমার বয়সে এসে নাও, তুমি আমার থেকে বড় জুকার হয়ে যাবে। হাইরিন তখন ভয় পেয়ে তার বাবাকে বলে, আমি যদি কখনো এমন হয়ে যাই, বাবা প্লিজ তুমি আমার প্লাস্টিক সার্জারি করিয়ে দিও। ডিনার শেষে হাইজি তার ছোটবেলার জিনিসগুলো দেখছিল। সেখানে জুনের পাজেলের সে মিসিং পিসটাও ছিল, যেটা জুন বিদেশে যাবার আগে তাকে দিয়েছিল। যাক, এবার বাড়ি যাবার সময় একটা এমপ্লয়ি তাকে কল করে অফিসে কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করতে বলে, কারণ সে খুবই বিজি আছে। হাইজিও রাজি হয়ে যায়। পরে সে কাজ করতে করতে দেখে জুনের অফিসের লাইটটা অন করা, তাই সে সেখানে গিয়ে জুনের মতো করে অ্যাক্টিং করতে থাকে। এরই মধ্যে জুনের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে সেখানের একটা আলমারিতে লুকিয়ে পড়ে। জুন এখানে এসে কাউকে ফোন করে বলছিল 3 মাসের মধ্যে তাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, দ্রুত কিছু একটা করতে হবে। পরে আলমারি খুললে সে হাইজিকে দেখতে পায়। হাইজি বলে, আমি কিছু শুনিনি, আমি তো শুধু এখানে লাইট অফ করতে এসেছিলাম। জুন বলে, কথাগুলো যদি কেউ জানতে পারে তাহলে আমি তোমাকে একদম ভর্তা বানিয়ে ফেলবো। হাইজি এখান থেকে চলে যাওয়ার সময় তার ব্যাগ দরজার মাঝে আটকে যায়। জুন ভাবে এই মেয়ে কোন সার্কাস থেকে উঠে এসেছে। তারপর হাইজি তার ব্যাগটা ছাড়িয়ে যাওয়ার সময় পাজেল পিসটা পড়ে যায়, সে বুঝতেও পারে না। পরে মিনের সাথে জুনের দেখা হয়ে যায়। তারা দুজন যখন একসঙ্গে ছিল, অফিসের একটা এমপ্লয়ি তাদেরকে দেখে ফেলে আর মিনকে তার গার্লফ্রেন্ড মনে করে। পরের দিন জুন যখন সিগন্যালে দাঁড়িয়েছিল তখন সে একজন সিগন্যাল গ্রিন হলে গু বলে। জুন সামনে তাকালে দেখে এটা তো হাইজি ছিল। এই বিষয়টাকে সে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ তার উপর কাজের অনেক চাপ ছিল। অফিসে আসলে হাইজি বুঝতে পারে গতকাল রাতে ব্যাগ টানাটানি করার সময় তার কাছ থেকে পাজেলের পিসটা হারিয়ে গিয়েছে। এই কারণে সে দ্রুত গিয়ে সুইপার মহিলাকে পাজেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি বলে যে উনি কোনো পাজেল পিস পায়নি। খোঁজাখুঁজি করতে করতে সে পিসটা পেয়ে যায়। যখন সে ওইটা নিতে যাবে তখনই একজনের পায়ে লেগে সেটা জুনের অফিসের ভিতরে ঢুকে যায় আর জুনের পায়ের সাথে আটকে যায়। তাকে এমন অবস্থায় দেখে জুন তো ভয় পেয়ে যায়। পরে একটা বাহানা নিয়ে সে জুনের অফিসে যায় আর একটা পেন্সিল ফেলে দিয়ে বলে, আমি এটা ওঠাচ্ছি। নিচু হয়ে তার পায়ের পাজেল পিসটা দেখে যখন সে এটা তুলতেই যাবে তখনই জুন তাকে টেবিলের নিচ থেকে বের করে। পরে যখন সে তার অফিস থেকে বের হয় তখন তার জুতা থেকে পাজেল পিসটা খুলে যায়। তার কেমন একটা অনুভব হলে সে পিছনে ঘুরে দেখতেই যাবে তখনই কিমসিন তাকে আটকে নেয় আর নিজের পা দিয়ে নিয়ে নেয়। পরে ডিনারের বিনিময়ে সে পিসটা হাইজিকে দিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি হাইজির মিথ্যার ব্যাপারে কিমসিন সেদিনই জেনে গিয়েছিল যেদিন তারা দুজন একসঙ্গে ড্রিঙ্কস করেছিল। এমনকি সে এটাও জানে যে অন্য কেউ হাইজি সেজে জুনের সঙ্গে দেখা করছে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন তার সামনে যাও না? সে তোমার বস এজন্য? হাইজি বলে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে ছোটবেলায় আমি দেখতে খুবই সুন্দর ছিলাম আর এখন আমাকে দেখো, এই চেহারা নিয়ে আমি ওর সামনে কোনোভাবেই যেতে চাই না। কিমসিন বলে, কেন? তুমি তো এখনো অনেক সুন্দর আছো। হাইজি বলে, তুমি এমন বলছো কারণ তুমি ভালো মানুষ। এদিকে মিন খুব সুন্দর করে রেডি হয়ে নতুন একটা ডেটে যায়, কিন্তু এখানে তার ভালো লাগছিল না। বারবার জুনের কথা মনে পড়ছিল। সিগন্যালে জুনকে দেখে কিছু না ভেবে
তার পিছনে দৌড়ে যায়। এটাই সেই সময় যখন মিনের রিয়েলাইজ হয় যে সে জুনকে ভালোবেসে ফেলেছে। সে ভাবতে থাকে তার এই মিস প্রিন্স জুতো তাকে যেমন কষ্ট দিচ্ছে এই ভালোবাসাও কি তাকে তেমনটাই কষ্ট দিবে। পরে বাড়ি ফেরার সময় কিমসিনের সঙ্গে তার দেখা হয়ে যায়। কিমসিন তাকে আগে থেকেই চিনত, কারণ সে যে হোটেলে থাকতো সেখানে তো মিন কাজ করত। এখানে মিনের মন খারাপ দেখে সে তাকে নুডলস খাওয়ায়। পরদিন মিন কিমসিনকে রিকোয়েস্ট করে কারুর সামনে তার ফিউন্সে হবার অভিনয় করতে। রাতে জুন যখন অফিস থেকে বাড়ি ফিরছিল তখন সে দেখতে পায় হাইজি অন্যদের কাজ করছে, আর সেগুলো করতে গিয়ে তার হাতে ছোট্ট একটা ব্যান্ডেজ নষ্ট হয়ে গিয়েছে। তখনই জুন এসে বলে, নিজেকে তুমি কি মনে করো? তুমি কি কোনো ফ্রি সার্ভিস সেন্টার খুলে রেখেছো নাকি? আগে গিয়ে নিজের ব্যান্ডেজটা ঠিক করবে, তারপর বাড়ি যাবে। কিন্তু হাইজি তো জানতোই না ব্যান্ডেজ কোথায় রাখা হয়। তখন জুন তাকে ধরে নিয়ে যায় আর তাকে ব্যান্ডেজ বক্সটা দেয়। কিন্তু হাইজি বেচারি তো ব্যান্ডেজটা ঠিক মতো লাগাতেও পারছিল না। এবার জুন তাকে টেনে ধরে তার ব্যান্ডেজটা লাগিয়ে দিয়ে বলে, এমন একটা কাজের কথা বলো যেটা তুমি ঠিকভাবে পারো। যাই হোক, এবার হাইজি বাড়ি যাবার সময় বৃষ্টি নামে। এদিকে জুনও বৃষ্টিতে বাড়িতে যাচ্ছিল। এই বৃষ্টির সঙ্গে তার একটা খারাপ স্মৃতি জড়িয়ে আছে। আসলে এই বৃষ্টির দিনই তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর তিনি মারা গিয়েছিলেন। বর্তমানে সে এই দিনের কথা মনে করে ভয় পেতে থাকে। সে গাড়ি থেকে বের হয়ে রাস্তার মাঝখানে বসে পড়ে। পাশের বাস দিয়ে হাইজি যাচ্ছিল। সে তাকে এই অবস্থায় দেখে তার কাছে আসে আর ছোটবেলার মতো তার মাথার উপরে শার্ট ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে। তখন জুনের কেন জানি বারবার মনে হচ্ছিল যে এটাই তার ছোটবেলার হাইজি। এবার হাইজি কোন রকমে তাকে ধরে একটা বাস স্ট্যান্ডে নিয়ে আসে। জুন থেকে বারবার চলে যেতে বলছিল, কিন্তু তারপরও হাইজি জুন যে ট্যাক্সি করে যাবে সে ট্যাক্সিওয়ালার সাথে কন্ট্রাক্টে থাকে আর বলে দেয় জুনকে বাড়ি পৌঁছে সে যেন তাকে জানিয়ে দেয়। এদিকে মিন আর কিমসিন হোটেলে জুনের জন্য অপেক্ষা করছিল। আসলে মিন জুনের সামনে কিমসিনকে নিজের ফিউন্সে সাজিয়ে তার সঙ্গে দেখা করাটা বন্ধ করতে চাচ্ছিল। দেরি হচ্ছে দেখে মিন জুনকে কল করে। তখন ট্যাক্সিওয়ালা কল ধরে বলে, কাস্টমারের শরীর অনেক খারাপ, তাকে বাড়ি নিয়ে যাচ্ছি। এটা শুনে মিন দ্রুত সেখান থেকে বের হয়ে জুনের বাড়িতে চলে যায়। জুন দরজা খুলে তার উপর লুটিয়ে পড়ে, কারণ সে খুবই অসুস্থ ছিল। তারপর মিন কোনো রকম তাকে ঘরের ভিতরে নিয়ে আসে আর তার জন্য কিছু একটা রান্না করার চেষ্টা করে, যদিও সে রান্না বাড়ার কিছুই জানতো না। এদিকে বাড়িতে বসে হাইজির বারবার চিন্তা হচ্ছিল যে জুনের এখন কি অবস্থা। সে কি খাবার খাচ্ছে, মেডিসিন নিয়েছে? আর থাকতে না পেরে সে কিমসিনকে কল করে তাকে অনুরোধ করে সে যেন জুনের জন্য কিছু খাবার আর কিছু মেডিসিন নিয়ে যায়। কিমসিন প্রথমে তাকে নিয়ে অনেক মজা করে, তারপর তাকে আবার কল করে বলে, ঠিক আছে আমি তোমার এই কাজটা করব, কিন্তু তার বিনিময়ে তোমার আমার 3টা কাজ করতে হবে। হাইজি এতে রাজি হয়ে যায়। তারপর কিমসিন জুনের জন্য খাবার নিয়ে গেলে লিফটে তার সঙ্গে মিনের দেখা হয়, কিন্তু তারা তো জানতো না যে তারা দুজন একজনকেই দেখতে এসেছে। এখন কিমসিনের কাছে তো জুনের বাড়ির পাসওয়ার্ড ছিল না। তখন তার মনে পড়ে সেই দিনের পর থেকে তার কাছে তো জুনের বাড়ির ডোরকাট রয়ে গিয়েছে। এটার সাহায্যে সে ঘরে ঢুকে দেখতে পায় জুন ঘুমিয়ে আছে। সে এখানে মিনের বানানো স্যুপ দেখে বলে, এটা খেলে তো বেচারা মরেই যাবে। পরে সে ওই স্যুপ ফেলে দিয়ে সেখানে হাইজির বানানো পরেন্স রেখে দেয়। সকালবেলা তাকে নিজের বাড়িতে দেখে জুন তো ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? কিমসিন বলে, আরে আমি তো এটা চেক করতে এসেছিলাম যে তুমি মরে গিয়েছো কিনা। এই কথা শুনে জিনের তো প্রচন্ড রাগ হয়, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ কিমসিন সারা রাত তার অনেক সেবা করেছিল। পরে জুন অফিসে এসে হাইজিকে বলে, কি দরকার ছিল কিমসিনকে আমার বাড়িতে পাঠানোর? সে আমার পুরো বাড়ি নোংরা করে ফেলেছে। ঠিক তখনই হাইজি তার মুখের উপর একটা হাসি দেয়। এতে জুন তো আরো রেগে যায়। অফিসে বসে সে নোটিস করে সেদিন তার কারণে বৃষ্টিতে ভিজে হাইজির ঠান্ডা লেগে গিয়েছে। এই কারণে সে তার জন্য মেডিসিন নিয়ে আসে। তবে তাকে দিতে গেলে দেখে কিমসিন আগেই তার জন্য মেডিসিন নিয়ে এসেছে। এটা দেখে সে তার আনা মেডিসিন ডাস্টবিনে ফেলে দেয়। পরে লিফটে উঠে মিনকে কল করে বলে, তুমি কাল আমার জন্য পরেন্স বানিয়েছো, আজ আমি তোমাকে লাঞ্চ করাবো। মিন ভাবে বানালাম তো স্যুপ আর সে বলছে পরেন্স।
এদিকে হাইজি যখন তার টেবিলে আসে তখন সেখানে সে একটা পেজ দেখতে পায় আর সবাইকে জিজ্ঞাসা করতে থাকে এটা কে রেখেছে, তবে কেউ কিছুই জানতো না। পরে কাজের জন্য জুনের অফিসে গেলে সেখানে পেজের উপকারিতা সম্পর্কে একটা ওয়েবসাইট খোলা দেখে সে বুঝতে পারে তার ঠান্ডা কমানোর জন্য জুনি টেবিলে পেজটা রেখেছে। পরে যখন জুন অফিসে আসে সে দেখতে পায় হাইজি পেজটা খুব যত্ন করে রেখে দিয়েছে। এটা দেখে সে খুবই খুশি হয়। তখনই সিউ তার একটা ছবি তুলে বলে অনেকদিন পর তোমাকে মন খুলে হাসতে দেখলাম। রাতে হাইজি যখন জিমাতে পড়ে যাচ্ছিল তখনই জুন এসে তাকে ধরে ফেলে। এই সময় একটা এমপ্লয়ি মুখে ফেস মাস্ক লাগিয়ে আসলে সে ভয় পেয়ে হাইজির কোলে বসে পড়ে। এটা বুঝতে পেরে লজ্জা পেয়ে সে এখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা মিন টেবিলে জুনের পাজেলের সে লাস্ট পিসটা দেখতে পায়। আজকে মিনের তো মতলব খারাপ হয়ে যায়, সে এটা চুরি করে নেয়। রাতে জুনের সঙ্গে দেখা করে তাকে সে এটা দেয়। এতে জুনের সব সন্দেহ ক্লিয়ার হয়ে যায়। সে বিশ্বাস করে নেয় যে এটাই তার ছোটবেলার ভালোবাসার হাইজি। এদিকে তাদের দুজনকে একসঙ্গে মিনের সৎমা দেখে ফেলে। পরে ওয়াশরুমে গিয়ে তাকে হুমকি দিয়ে বলে আমি জেনে গিয়েছি তুমি তোমার নাম বদল করে তার সঙ্গে রিলেশন করেছো। মিন তাকে বলে প্লিজ তুমি আমার এই সিক্রেটটা কাউকে বলো না। তবু তাকে ভয় দেখানোর জন্য সৎমা গিয়ে জুনের সাথে দেখা করে নেয়। এতে মিনের প্রচন্ড মন খারাপ হয়ে যায়। সে এখান থেকে চলে যেতে নিলে জুন বলে কি হয়েছে আমাকে বলো। মিন বলে প্লিজ এখন কিছু জিজ্ঞাসা করো না। পরে রাতে বাড়ি ফিরেও তার অনেক গিল্টি ফিল হচ্ছিল, এভাবে তার বান্ধবীর ভালোবাসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার জন্য। হাইজিও তার মন খারাপের ব্যাপারে বুঝতে পারে, কারণ রাতে মিন তার সঙ্গে ঘুমায়। হাইজি কিছু জিজ্ঞাসা করলে মিন বলে আমি বলবো, কিন্তু প্লিজ এখন না। এদিকে বাড়িতে জুন নিজের পাজলটা পূরণ করে নেয় আর হাইজির স্মৃতিতে বানানো পেজ ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন জুন সহ হাইজি আর অফিসের আরো দুজন এমপ্লয়ি মিলে একটা বিজনেস ট্রিপে যাবে, কিন্তু ওই মেয়ে এমপ্লয়িটা ছেলে এমপ্লয়িকে চেয়ারম্যানের ছেলে ভেবে তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। অথচ এদিকে তারা দুজন তো তাদের জন্য ওয়েট করছিল। তখন সে মেয়েটা ফোন করে বলে তাদের আসতে একটু দেরি হবে। এ কারণে হাইজি আর জুন বেরিয়ে পড়ে। গাড়ির মধ্যে দুজনই চুপচাপ বসেছিল। এতে হাইজির বিরক্ত লাগলে সে নিজের বেসুরা গলায় গান গাইতে শুরু করে। জুন বলে তোমার ফ্রি কনসার্ট বন্ধ করো। তারপর তারা পথে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য থামে। জুন অনেক দামি দামি খাবার অর্ডার করছিল। এগুলো দেখে হাইজি তাকে মানা করতে থাকলে জুন বলে তোমার সমস্যা কি, বিল তো আমাকেই পে করতে হবে, তুমি চুপ করে খেয়ে নাও। কিন্তু দেখা যায় জুন তো তার ওয়ালেট অফিসে রেখে এসেছে। এখানে খাবারে অনেক তেল ছিল, সেটা থেকে বাঁচার জন্য জুন একটা অ্যাপ্রন পরে, কিন্তু ওইটার উপরে ডিজাইনটা খুবই ফানি ছিল। যাই হোক, খাবার শেষে বিল পে করতে আসলে জুন বুঝতে পারে তার মানিব্যাগটা তার সাথে নেই। এতে তো সে খুবই লজ্জায় পড়ে যায়, কিন্তু কি আর করার, পে তো করতে হবে। তাই সে হাইজির কাছে গিয়ে টাকা ধার চায়, কিন্তু তার কাছেও এত টাকা ছিল না। ওই কলিগদের ফোন করলে তারা বলে তারা ভুল ডিরেকশনে চলে গিয়েছে, তাদেরও আসতে অনেক দেরি হবে। সে মহিলা বারবার তাদের কাছে টাকা চাইতে থাকে। জুন তার গলার স্কার্ফটা তাকে দিয়ে বলে এটা অনেক দামি, এতে বিলের টাকা হয়ে যাবে, আর বাকিটা আপনার বোনাস। কিন্তু মহিলা বলে এই কাপড়ের টুকরা নিয়ে আমি কি করব। তারপর তাদেরকে গোয়ালঘর পরিষ্কার করার কাজ দেয়। কাজ করতে করতে তারা ধাক্কা খেয়ে পড়ে গেলে জুনের হাতে গোবর লেগে যায় আর সে চিল্লাতে থাকে। যাই হোক, কাজ করতে করতে হাইজির আইডি কার্ডটা গোবরের মধ্যে পড়ে যায়। কাজ শেষ করে তারা টান হয়ে এক জায়গায় শুয়েছিল। জুন বলে এখানে যা হয়েছে সেটা যেন সিক্রেট থাকে। কিছুক্ষণ পর হাইজি বুঝতে পারে তার আইডি কার্ডটা হারিয়ে গিয়েছে। সে যখন খোঁজাখুঁজি করছিল তখন জুন সেটা এনে তাকে দেয় আর বলে এটা সে এখানে আশেপাশে কুড়িয়ে পেয়েছে। কিন্তু যখন সে দেখে হাইজি এটাতে চুমু খাচ্ছে তখন তো তার বমি আসতে শুরু করে, কারণ এটা তো আসলে সে গোবরের ভিতর থেকে উঠিয়ে এনেছিল। পরে ওই মহিলার মাধ্যমে হাইজি জানতে পেরে যায় যে এই আইডি কার্ড খোঁজার জন্য জুনের অনেক কষ্ট করতে হয়েছে। এটা শুনে হাইজির নিজেকে খুব স্পেশাল মনে হতে থাকে। পরে প্রজেক্টের কাজ করতে তারা সমুদ্রের পাড়ে পৌঁছে যায়। এখানে এসে হাইজি অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে বাকি দুজন এমপ্লয়ির কাছ থেকে কিমসিন জানতে পারে হাইজি আর জুন একা আছে। তার মনে তো অনেক রকম হাবিজাবি খেয়াল আসতে শুরু করে। যাক, রাতের বেলা জুন আর হাইজি যখন একসাথে হাঁটছিল তখন হাইজি মনে মনে ভাবে যদি আমি সেদিন লুকিয়ে না পড়তাম আর তার সামনে চলে যেতাম তাহলে আমি আমার বন্ধুকে
এমনভাবে হারিয়ে ফেলতাম না। তারপর সে জুনকে বলে, আমি আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তখনই সেখানে কিমশিন চলে আসে, কারণ তার হাইজির জন্য খুবই চিন্তা হচ্ছিল। তারপর তারা সবাই একসঙ্গে ড্রিঙ্কস করতে বসে। তাদের দুজনকে এত ফ্রেন্ডলি হতে দেখে কেন জানি জুনের জেলাস ফিল হচ্ছিল। যখন সে জানতে পারে তারা দুজন আসলে ভাই বোন, তখন সে একটু শান্তি পায়। কিন্তু তারপরও আপন ভাই তো আর ছিল না। এই জন্য জুন একটা বাহানা করে কিমশিনের মাথায় একটা চড় মারে। তারপর সব সময়ের মতো জুন একটু ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। তারা দুজন মিলে তাকে হোটেলে নিয়ে যায়। এখানে কিমশিন জুনের ক্যামেরায় হাইজির কতগুলো ছবি দেখতে পায়। যাই হোক, পরে তারা ফিরে চলে আসে। একদিন রাতে কিমশিন আর হাইজি ডিনার করছিল। কিমশিন বিল দিতে গেলে হাইজি তার ওয়ালেটে একটা ছোট্ট কুকুরের ছবি দেখতে পায়। কিমশিন বলে, তোমাকে বলেছিলাম না যে তোমায় দেখতে আমার একটা ছোট বোনের মতো, এই হচ্ছে সে। এটা শুনে হাইজি তো অনেক বেশি রেগে যায় আর তাকে ধরে মারতে যায়। সে তাকে কোনোভাবে থামিয়ে বলে, শোনো মাইকেল জ্যাকসন, আমার কি যেন হয়েছে। তোমাকে আর জুনকে একসঙ্গে দেখলে আমার একদমই ভালো লাগে না। আমি মনে হয় তোমাকে পছন্দ করতে শুরু করেছি। হাইজি মনে করে সে আবারও তার সঙ্গে মজা করছে, তাই সে বলে, আমি এবার তোমার ফাঁদে পা দিব না। এদিকে জুন আর মিন দেখা করে। মিন হঠাৎ করে জুনকে কিস করে দেয় আর বলে, আমি তোমার ছোটবেলার ফ্রেন্ড না, তোমার গার্লফ্রেন্ড হতে চাই। কিন্তু এখানে জুন তাকে কোনো উত্তর দেয় না। এদিকে তাদের দুজনকে একসঙ্গে কিমশিন দেখে ফেলে আর সে বুঝতে পেরে যায় মিনি সেই যে হাইজি সেজে জুনের সঙ্গে দেখা করে। হাইজি পিছন ঘুরতেই যাচ্ছিল, সে তাকে থামিয়ে বলে, এদিকে দেখো না, কেউ পাবলিক স্পটে দাঁড়িয়ে হিসু করছে। বাড়ির সামনে মিনের পুরনো ফ্রেন্ড তাকে বিরক্ত করতে থাকে। মিন রেগে গিয়ে বলে, আমার সামনে আর কোনোদিনও আসবে না, তোমার মুখ আমি আর দেখতে চাই না। তার এই কথাগুলো আবার হাইজি শুনতে পায় আর সে তার বান্ধবীর জন্য অনেক বেশি খুশি হয়। তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে সে কে, সে কোথায় থাকে, আর বলে যে সে তার বান্ধবীর জন্য অনেক বেশি খুশি। এগুলো শুনে মিনের তো গিল্টি ফিল হতে থাকে। সে মনে মনে বলে, আর মাত্র 2টা মাস হাইজি, এরপরে আমি তোকে সবকিছু বলে দিব। অন্যদিকে জুন বাড়িতে এসে ভয় পেয়ে যায়, কারণ সেখানে কিমশিন ছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাড়িতে আবার কেন এসেছো? কিমশিন বলে, আরে আগেরবার আমি এখানে আমার আন্ডারওয়্যার রেখে গিয়েছিলাম, এটা নিতেই তো এসেছি। জুন বলে, আমার বাড়ির ডোর কার্ড এখনই আমাকে দিয়ে দাও। কিমশিন তখন তাকে বলে, নিজের গার্লফ্রেন্ডের ব্যাপারে চোখ খুলো, সবসময় যেটা দেখা যায় সেটা সত্যি হয় না। এই বলে সে চলে যায়। জুন তো কিছুই বুঝতে পারে না। পরের দিন হাইজি কোম্পানির কাজে অনেকগুলো ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছিল। কিমশিন সেখানে এসে তাকে বারবার নিজের কাঁধে চড়তে বলে, কিন্তু সে রাজি হয় না। এমন করতে করতে হঠাৎ হাইজির জুতা ছিঁড়ে যায়। কিমশিন এটা দেখে হাসতে হাসতে বলে, এ কি, জুতা করার আগ পর্যন্ত দেখছি তুমি এটাকে ছাড়ুই না। যাক, এরকম বারবার তার সামনে বসতে বসতে কিমশিনের প্যান্টটাই ফেটে যায়। তখন সে বলে, আরে এবার তো আমার কথাটা শোনো, এটা তো এখন আমার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে এবার তার কাঁধে উঠে পড়ে। পরের সিনে কিমশিন আর মিনকে দেখতে পাই। সে মিনকে বলে, তুমি আর কতদিন হাইজি সেজে জুনকে ধোকা দিবে? এইভাবে জুন আর তোমার বান্ধবীকে আর ধোকা দিও না। তাছাড়া সে জুনকে সবকিছু সত্যি সত্যি বলে দেওয়ার প্ল্যান করছে। এদিকে হাইজি বাইরে থেকে আসার পর তার চুলের অবস্থা দেখে সবাই হাসাহাসি করতে থাকে। তখন সে বলে, আসলে বৃষ্টিতে ভিজলে আমার চুল এরকম ফ্রিজি হয়ে যায়। এটা আবার জুন শুনে ফেলে। তখনই তার হাইজির সিগনালে গু বলা, সেই বৃষ্টির দিনে তাকে সান্ত্বনা দেওয়া, এই সবকিছু মনে পড়তে থাকে আর সে প্রচন্ড দ্বিধার মধ্যে পড়ে যায়। এরই মধ্যে ফটোশুট শুরু হলে দেখা যায় যে ড্রেস পরে ফটোশুট হতো সেটা নষ্ট হয়ে গিয়েছে আর সেটার খেয়াল রাখার দায়িত্ব ছিল হাইজির। এই কারণে জুন তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে এখানে দাঁড়িয়ে ফায়ার করে দেয়। হাইজি তো এতে অনেক কষ্ট পায়। অন্যদিকে মিন জুনের কাছে যাচ্ছিল আর বারবার উইশ করছিল যেন তার আগে হাইজি সব সত্যিটা তাকে বলে দেয়। এরই মধ্যে হাইজি তাকে কল করে দেখা করতে বলে। তার মন খারাপ বুঝতে পেরে মিন তার সঙ্গে দেখা করতে চলে যায়। হাইজি তাকে বলে, জুন আমাকে ফায়ার করে দিয়েছে, আমি বোকা ছিলাম যে তাকে সত্যি কথা বলতে গিয়েছিলাম, আসলে আমারই ভুল। আমি এই জুনের মধ্যে আমার ছোটবেলার বন্ধুকে খুঁজতে চেয়েছিলাম। তখন মিন কান্না শুরু করে দেয়। হাইজি ভাবে তার দুঃখ শুনে তার বান্ধবী হয়তো কান্না করছে, কিন্তু আমরা তো জানি তার মনের ভিতরে আসলে কি চলছে। পরদিন হাইজি বাড়িতে বসে নতুন চাকরি খুঁজছিল। এদিকে মিটিং এ কিমশিন নতুন প্রজেক্টের জন্য কিছু আইডিয়া দিলে সেটা সবার অনেক পছন্দ হয়। পরে সে জুনের অফিসে গিয়ে তাকে বলে,
এই আইডিয়াগুলো আমার নয়, হাইজির। তাই এগুলো নিয়ে কাজ করতে গেলে তাকে এখানে ফিরিয়ে আনতে হবে। এটা শুনে জুন তো রেগে গিয়ে বলে, এই ফালতু আইডিয়ার কাজ আমি করব না। কিমসিন বলে, এখন ওর জায়গায় অন্য কোনো এমপ্লয়ি থাকলে তো আপনি এমনটা করতেন না, আপনার তার সাথে অন্য কোনো সম্পর্ক আছে? জুন রেগে বলে, তুমি তোমার কাজ করো, কেন তুমি সব সময় ওর পিছনে ঘুরে বেড়াও? সে বলে, ভালোবাসি তাকে, অত্যন্ত আপনার মতো কনফিউজড না। যাক, তারপর থেকে সিচুয়েশন পুরো বদলে যায়। মানে আগে হাইজি জুনের পিছু পিছু ঘুরত, এখন জুনই হাইজির পিছু পিছু ঘুরতে শুরু করে দেয়। সে যেখানেই যায় জুন তাকে ফলো করে। আর এমনই এক সময় পার্কে তাকে ফলো করার সময় সে ভুল করে পিছলে একদম তার পায়ের সামনে এসে পড়ে। এতে তো বেচারা অনেক বেশি লজ্জা পায় আর আকাশের দিকে তাকিয়ে বলে, আজকের চাঁদটা অনেক সুন্দর, তাই না? যাক, পরে তাদের দুজনকে একসাথে দেখা যায়। জুন তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে দ্য মোস্ট ম্যাগাজিনে ফিরে আসার জন্য, তবে হাইজি মানা করে দেয় আর বলে, আমি অন্য জায়গায় ইন্টারভিউ দিয়ে দিয়েছি। কিন্তু পরদিন দেখতে পাই বেচারি সেখানে জবটাই হয় না। পরে সে যায় তার বাবার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে লুকিয়ে তার বাবার কথা শুনে বুঝতে পারে তাদের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। তাই সে ঠিক করে দ্য মোস্ট ম্যাগাজিনে ফিরে আসবে। তবে সে জুনকে কল করার সাহসই পাচ্ছিল না, কারণ গত রাতেই তো সে তাকে মানা করে দিয়েছিল। এরই মধ্যে জুন তাকে সে পেজের একটা ছবি পাঠায় আর বলে, দেখো এখনো ও তোমাকে ছাড়া কাছে। পরের সিনে দেখি হাইজি লুক চেঞ্জ করে পুরো স্মার্ট হয়ে দ্য মোস্ট ম্যাগাজিনে ফিরে আসে। তাকে দেখে সবাই তো একদম অবাক হয়ে যায় আর জুন অনেক খুশি হয়। তবে সবচেয়ে মজার রিয়াকশন তো ছিল কিমসিনের। সে এসে বলে, এই মেয়ে, তুমি সত্যি করে বলো তো আমার মাইকেল জ্যাকসনকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? হাইজি তাকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দেয়। তার রিজয়েন করার খুশিতে জুন তাকে তার আইডি কার্ডটা আবারও দিয়ে দেয়। এটা পেয়ে হাইজিও খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় আজ মিন আর জুনের দেখা করার কথা ছিল, কিন্তু মিনের সাহসী হচ্ছিল না জুনের সামনে যাওয়ার। তাই সে তাকে ফোন করে বলে, আমার আর্জেন্ট একটা কাজ এসে পড়েছে, তাই আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। এদিকে কিমশিন হাইজিকে একটা ব্যাগ গিফট করে আর তার আইডি কার্ডটা ধরে বলতে থাকে, জুন তোমাকে এটা গিফট করেছে, এটার থেকে আমার দেওয়া গিফটটা কত বড় আর কত সুন্দর। তবে হাইজি এত দামি গিফট নিতে চাচ্ছিল না। এটা দেখে কিমশিন ব্যাগটার পাশ দিয়ে যাওয়া একটা কুকুরকে দিতে যায়। এতে বাধ্য হয়ে হাইজি সেটা নিয়ে নেয়। বাড়ি ফিরে মিন দেখে হাইজি তার জন্য রান্না করছে। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন মিনের মা মারা গিয়েছিল তখন থেকে আজ পর্যন্ত হাইজি সবসময় তার পাশে ছিল। এসব মনে করে সে হাইজিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পরদিন দ্য মোস্ট ম্যাগাজিনের 20তম অ্যানিভার্সারি ছিল। এখানে দেশের বড় বড় সেলিব্রিটিরা আসবে। ওপেনিং স্পিচ দেওয়ার কথা ছিল জুনের, কিন্তু তার তো কোনো খবরই ছিল না। এরই মাঝে একটা কলিকের মাধ্যমে হাইজি জানতে পারে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তখন তার জুনের জন্য চিন্তা হতে থাকে, কারণ জুন তো বৃষ্টিকে ভয় পেত। সে এখন কি করে আসবে? সব গেস্টেরা তো এদিক ওদিক দেখছিল। সিউ এসে কোনো রকমের সবকিছু সামলে নেয়। পরে জুন আসলে সিউ তাকে বকা দেয়। জুন তাকে সরি বলতে থাকে। যাক, রাতের সিনে দেখা যায় মিন বাড়িতে বসে জুনের উদ্দেশ্যে একটা চিঠি লিখছিল। এখানে সে সব সত্যি কথা লিখে দেয়। পরদিন হাইজি একটা রাইটারের ইন্টারভিউ নিতে যায়। কিছুক্ষণ পর কলিগরা বলতে থাকে যে হাইজি ভুল গাড়ির চাবি নিয়ে গিয়েছে, সে গাড়ির ব্রেক নষ্ট, তার তো বিপদ হতে পারে। এটা শোনার পর কিমসিন আর জুন দুজনেই বেরিয়ে পড়ে হাইজির উদ্দেশ্যে। মিন এসেছিল নিজের চিঠিটা জুনকে দিতে, তবে এই ঝামেলার জন্য সেটা দিতে পারে না। এদিকে আমরা হাইজিকে দেখতে পাই, সে তো আনমনে রকেটের গতিতে গাড়ি চালাতে থাকে। তখনই বৃষ্টি নামতে শুরু করে। জুন সামনে দেখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে সেখানে গিয়ে হাইজিকে খুঁজতে থাকে আর পুলিশের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তখনই পিছন থেকে হাইজি আসে। সে তাকে জড়িয়ে ধরে আর তাদেরকে এভাবে দূর থেকে কিমসিন দেখে অনেকটাই কষ্ট পায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হাইজি যখন বুঝতে পেরেছিল তার গাড়িতে সমস্যা হয়েছে, তখন সে গাড়ি থেকে বেরিয়ে সেটা চেক করছিল। এরই মধ্যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে সেদিকে সে যায় আর জুনকে দেখতে পায় পুলিশদের সঙ্গে ঝগড়া করছে। অন্যদিকে দ্রুত হাইজির কাছে আসার চক্করে কিমসিনেরও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবু সে তাদেরকে একা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। পরে জুন যখন হাইজিকে বাড়ি ছেড়ে দিতে আসে, তখন হাইজি ঠিক করে আজ তাকে সব সত্যি কথা বলে দিবে। কিন্তু পিছনে তাকাতেই দেখে জুন তো গাড়ি নিয়ে চলে গিয়েছে। তারপর সে একটা ট্যাক্সি নিয়ে জুনের বাড়িতে পৌঁছে যায়।
তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখে মিন হাইজি সেজে জুনের সঙ্গে দেখা করে। এসব দেখে সে অনেক কষ্ট পায় যে তার বান্ধবী তাকে এমন ভাবে ধোঁকা দিয়ে দিল। এই কারণে সে অন্য রুটের একটা বাসে উঠে পড়ে আর বাসের লাস্ট গন্তব্যে গিয়ে নামে। সে বুঝতে পারছিল না যে সে এখন কোথায় আছে, তাই সে কিমসিনকে ফোন দিয়ে সাহায্য করতে বলে। অ্যাক্সিডেন্টের কারণে কিমসিন তো হসপিটালে ভর্তি ছিল, কিন্তু হাইজির কল পেয়ে সে হসপিটাল থেকে পালিয়ে হাইজিকে সাহায্য করতে চলে আসে। কিমসিন হাইজির কাছে পৌঁছে তারা আঘাতগুলো লুকিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে। পরে হাইজি এত দামি গাড়ি দেখে বলে, এটা তুমি কোত্থেকে চুরি করে এনেছো? কিমসিন বলে, আরে এটা আমার বন্ধুর গাড়ি, ধারে নিয়ে এসেছি। পরদিন অফিসে হাইজি জুনকে অ্যাভয়েড করে চলছিল। ফাইল দেওয়ার জন্য জুনের অফিসে গেলে সে চেয়ার নিচু করে টেবিলের প্রায় নিচে বসে থাকে। এটা দেখে জুন চেয়ারটাকে উঁচু করে দেয়। বেচারি যতটা লুকিয়ে বসার চেষ্টা করছিল এখন ততটাই এক্সপোজ হয়ে বসে থাকে। যাই হোক, এখান থেকে কোনো রকমে বের হয়ে সে কিমসিনকে কল করে। তখন একটা নার্স কল রিসিভ করে বলে কিমসিনের ব্যান্ডেজ চেঞ্জ করাচ্ছে। এই কথা শুনে হাইজি তো তার সঙ্গে দেখা করে আঘাতের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে সে তাকে পাত্তা না দিয়ে তাকে খাওয়াতে নিয়ে যায়। সেখানে গিয়ে সে অনেক ওভার অ্যাক্টিং করতে থাকে যে তার এখানে ব্যথা হচ্ছে, ওইখানে ব্যথা হচ্ছে, সে খেতে পারছে না। এবার ফিরে আসার সময় হাইজি জানতে পারে বাইক অ্যাক্সিডেন্টের কারণে কিমসিন আঘাত পেয়েছে। তখন সে তার কাছে বাইকের চাবি চেয়ে বলে, তুমি আর কখনোই সে বাইক চালাবে না। কিমসিন বলে, আমাকে তুমি ডেট করবে? যদি উত্তর না হয় তাহলে প্লিজ আমার অনুভূতি নিয়ে এভাবে খেলো না। এদিকে রাতে কাজের বাহানা দিয়ে জুন হাইজিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে তাকে চা খেতে দেয়। হাইজি তো যে কোনো ভাবে এখান থেকে বের হতে চাচ্ছিল, তাই সে গরম চাই তাড়াতাড়ি করে খেতে থাকে। এভাবে খেতে গিয়ে সে নিজের শরীরে চা ফেলে দেয়। তখন জুন তাকে নিজের একটা ড্রেস দিয়ে বলে, যাও চেঞ্জ করে এসো। অন্যদিকে একটা কলিগের মাধ্যমে কিমসেন জানতে পারে হাইজি জুনের বাড়িতে গিয়েছে। এটা শুনে তার তো অনেক রাগ হতে থাকে। অন্যদিকে হাইজি যখন চেঞ্জ করে চলে যাচ্ছিল তখন জুন তাকে আটকে তার হাতা ঠিক করে দিচ্ছিল। সে তাকে বলে, আগে তোমার মাঝে আমি অন্য কাউকে খুঁজে পেতাম, কিন্তু এখন কেন জানি না আমার তোমার সঙ্গে থাকতেই ভালো লাগে। এটা শুনে হাইজির তো খুবই ভালো লাগছিল। জুন বলে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। এই বলে সে উপরে যায় চাবি নিয়ে আসতে। বের হওয়ার সময় সে দরজার বাইরে কিমসিনকে দেখতে পায়। কিমসিন ঘরে ঢুকে সবখানে হাইজিকে খুঁজতে থাকে। আর জুন রেগে যায় আর তাকে বলে, তুমি কেন সবসময় ওর পিছনে পিছনে ঘুরো? তোমার সমস্যাটা কি? কিমসিন বলে, তুমি তোমার কথা বলো। সেদিন বৃষ্টিতে যখন তাকে জড়িয়ে ধরেছিলে তখন তো পুরো সিনেমার মতো লাগছিল। জুন বলে, আমি তো আর তোমার মতো কাপুরুষ না যে নিজের ভালোবাসাকে হাসি তামাশা বানিয়ে উড়িয়ে দিব। কিমসিন হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সে এ কথায় অনেকটাই কষ্ট পেয়েছিল। যাক, এভাবে কয়েকদিন পার হয়ে যায়। আজ জুন মিনের হোটেলে আসে একটা মিটিং এর জন্য। সে যখন চলে যাচ্ছিল তখন সে এখানে বেস্ট এমপ্লয়ির একটা পোস্টারে মিনের ছবি দেখতে পায়। নিচে যখন সে মিনের নাম দেখে তখন সে বুঝতে পারে মিন এতদিন হাইজি সেজে তাকে ধোঁকা দিয়েছে। এদিকে বাইরেই মিন দাঁড়িয়েছিল। জুন তার কাছে গিয়ে বলে, মিস মিন, তুমি এটা কিভাবে আমার সঙ্গে করতে পারলে? তার মুখে নিজের আসল নাম শুনে মিন বুঝে যায় সে ধরা পড়ে গিয়েছে। সে সবকিছু এক্সপ্লেন করতে চায়। জুন তখন তাকে থামিয়ে বলে, সেই কি আসল হাইজি যার কথা আমি ভাবছি? মিন হ্যাঁ বললে জুন তাকে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে কিমসিন আবার হাইজিকে প্রপোজাল করে দেয়, কিন্তু হাইজি তাকে রিজেক্ট করে দেয় আর বলে, জুনি আমার ছোটবেলার প্রথম ভালোবাসা, আমি শুরু থেকে সবসময় তাকেই ভালোবেসে এসেছি। এই বলে সে এখান থেকে চলে যায়। জুন গাড়িতে বসে ভাবতে থাকে, আমার ভালোবাসা আমার চোখের সামনেই ছিল, কিন্তু আমি কিভাবে তাকে চিনতে পারলাম না। পরে সে হাইজিকে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা যায় তারা নিজেদের মাঝে সকল ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলে। জুন বলে, তোমার কি করে মনে হলো আমি তোমার লোক দেখে তোমাকে জাজ করতাম? তুমি যেমনই হও না কেন, দেখলে তো দিন শেষে আমি তোমারই। জুনের মুখে এই কথাগুলো শুনে হাইজিরও অনেক বেশি ভালো লাগে। সে মনে মনে প্রচন্ড খুশি হয়। এবার রাতের বেলা হাইজি বাড়িতে ফিরলে ডাস্টবিনে মিনের লেখা সে চিঠিটা দেখে সে বুঝতে পারে যে সে কোনো কিছু এক্সপ্লেন করার সুযোগই পায়নি। সে সব জায়গায় তাকে খুঁজতে থাকে আর দেখে মিন এক জায়গায় বসে অনেক কান্না করছিল। পরে বাড়িতে তাদের দুজনের দেখা হলে মিন বলে, আমি জানি তুমি সবকিছু জানো, কেন তুমি আমার সঙ্গে রাগারাগি করছো না? এই ব্যাপারটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। হাইজি বলে, তুমি জুনের সঙ্গে অভিনয় করেছো, এতে আমার কোনো রাগ নেই,
কারণ এই ঝামেলাটা আমিই শুরু করেছি। কিন্তু এখন যে তুমি আমার থেকে লুকিয়ে লুকিয়ে কান্না করছো, আমার সঙ্গে কিছু শেয়ার করছো না, এই ব্যাপারটাতে আমি অনেক রেগে যাচ্ছি। মিন বলে সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি এখনই এ বাড়ি ছেড়ে চলে যাব। হাইজি বলে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তো তোমারই বাড়ি, তুমি থাকো, আমিই চলে যাচ্ছি। এই বলে সে সবকিছু প্যাক করে তার বাবার বাড়িতে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই মিনের মা আসলে মারা যায়নি, সে তার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন সে অনেক বড় আর সাকসেসফুল বিজনেস ওমেন হয়ে গিয়েছে। মিন ওইটা জানতো। তার মা এখন তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সে রাজি হয় না, কারণ মিন ওনার উপর অনেক অভিমান করেছিল। কিন্তু তার মায়ের অনেক রিকোয়েস্ট করাতে সে রাজি হয়ে যায়। এদিকে একদিন কিমসিন অফিসে আসে না, সবাই বলতে থাকে সে শীঘ্রই কোম্পানি ছেড়ে চলে যাবে। এটা শুনে হাইজি বারবার তাকে কল করতে থাকে, কিন্তু সে তার কলই রিসিভ করে না। পরে সে মিনের বাড়িতে গিয়ে জানতে পারে মিন জাপানে তার মায়ের কাছে চলে যাবে। হাইজির তো এটা শুনে মনটাই ভেঙে যায়, তার দুজন ভালো বন্ধুই তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে দ্রুত এয়ারপোর্টে যায় মিনকে খোঁজার জন্য। তাকে খুঁজে না পেয়ে সে এক জায়গায় বসে কান্না করতে থাকে। পাশ দিয়ে যাওয়ার সময় তাকে কান্না করতে দেখে মিন আওয়াজ দিলে সে জলদি গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে আমি ভেবেছিলাম তুমি চলে গিয়েছ। মিন বলে পাগল নাকি, তোমাকে ছেড়ে কোথায় চলে যেতে পারি, তুমি তো ছোটবেলা থেকে আমার একমাত্র পরিবার, আমি তো কয়েকদিনের জন্য ঘুরতে যাব। এবার রাতে যখন জুন বাড়ি ফিরে তখন কিমসিন গোসল করে বের হয়। তাকে এভাবে দেখে জুন তো ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। তখনই ফুড ডেলিভারি আসে। কিমসিন সেটা নিতে যাচ্ছিল, তখন তার টাওয়ালটা খুলে পড়ে যায়। এটা দেখে জুনের তো মনে হচ্ছিল সে এখনই মাটির নিচে ঢুকে যাবে। তার এর রিয়াকশনটা কিমসিন খুবই এনজয় করছিল। যাক, ডিনার শেষে কিমসিন বলে আমি প্রথমে ডিসাইড করেছিলাম দ্য মোস্ট ম্যাগাজিন সহ কোরিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এখন আমি ঠিক করেছি এই ম্যাগাজিন 1 নম্বরে আসা আগ পর্যন্ত আমি কোথাও যাব না। জুন বলে হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করলে কেন? সে বলে আসলে কি বলতো, তোমাদের দ্বারা এসব বড় বড় কাজ হবে না, এগুলো করতে আমাকেই লাগবে। যাক, পরের দিন সে হাইজির বাসের সঙ্গে রেস করতে থাকে। হাইজি তাকে দেখে অনেক খুশি হয়। কিমসিন বলে তুমি একটু আগে এভাবে যে ডান্সটা করলে, এরকম যদি আবার করো তাহলে কিন্তু আমি চলে যাব। হাইজি তখন কথা ঘুরিয়ে বলে তুমি এতদিন অফিসে আসনি কেন? কিমসিন বলে তোমার কি মনে হয়েছিল, সত্যি করে বলো তো? নিশ্চয়ই তুমি ভেবেছিলে যে তুমি রিজেক্ট করার কারণে আমি রাগে অভিমানে এই শহর ছেড়ে চলে যাচ্ছি, তাই না? হাইজি তো তার মুখে এইসব কথা শুনে হাসতে থাকে। কিমসিন বলে না না, সিরিয়াসলি তুমি আমার মনটা ভেঙে দিয়েছিলে, কিন্তু আমি এখন পুরো ঠিক আছি। তারপর রাতের বেলা মিন আর জুন দেখা করে। মিন তার কাছে ক্ষমা চায় হাইজি সেজে তাকে ধোকা দেওয়ার জন্য, আর জুনও তার কাছে ক্ষমা চায় তার কথা না শুনে তাকে ভুল বোঝার জন্য। এখানে তারা বন্ধু হয়ে যায়। এখন যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন সবাই মিলে দ্য মোস্ট ম্যাগাজিনকে 1 নম্বরে আনার জন্য কাজ শুরু করে দেয়। তারা ডিসাইড করে যে টেন নামের একজন নোবেল রাইটারের ইন্টারভিউ নিবে, কারণ সে অনেক মিস্টিরিয়াস একটা মানুষ ছিল। জনপ্রিয় রাইটার হওয়ার সত্ত্বেও আজ অব্দি কেউ তাকে দেখেনি আর তার কোনো ইন্টারভিউ নিতে পারেনি। তারপর জন সে জায়গায় আসে যেখান থেকে 10 নোবেল পাবলিশ করে, কিন্তু তারা জানায় আমরাও কোনোদিন ওনাকে সামনে থেকে দেখিনি, তিনি তার বইগুলো আমাদের ইমেলের মাধ্যমে পাঠান। তখন জুন অনুরোধ করে বলে প্লিজ দ্য মোস্ট ম্যাগাজিনের খাতিরে তাকে একটা ইমেল দিবেন। পরে সে মন খারাপ করে কোম্পানিতে এসে বলে ইন্টারভিউ নেওয়া মনে হয় আর সম্ভব না, এখন বড় কিছু যেহেতু আর করা যাবে না তাই ম্যাগাজিনও বন্ধ হয়ে যাবে। তাই সবাই ঠিক করে যেতে যেতে লাস্ট পাবলিকেশনে তারা সবাই নিজের মনের কথাগুলো মনের আর্টিকেল হিসেবে লিখে যাবে, যেন এগুলোই স্মৃতি হয়ে থাকে। তবে একদিন হঠাৎ মিস্টার টেন জুনকে মেসেজ করে ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। এবার আমাদেরকে কয়েকদিনের পরের সিন দেখানো হয়। আজ সিউর ছেলেকে নতুন সিউ বানানো হবে, সে যে কে ছিল তা আজই জানা যাবে। মিস্টার টেনও আজ ইন্টারভিউ দিবে। সেরেমনি যখন শুরু হয় তখন নতুন সিউকে দেখে সবাই তো একদম অবাক হয়ে যায়, এটা ছিল তাদেরই মোটো বন্ধু কলিগটা। এদিকে জুন যখন মিস্টার টেনের ইন্টারভিউ নিতে আসে তখন সে তাকে দেখে পুরা অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ না, আমাদের কিমসিন ছিল। সে তাকে একটা রেকর্ডার দিয়ে বলে এটাতে আমার পুরো গল্প রয়েছে, ভালো করে শোনো, তারপরে পাবলিক করে দিও। জুন বলে তুমি কি আমার সাথে মজা করছো? তখন কিমসিন তাকে কিছু প্রমাণ দেখায়, এতে জুনের তার কথা বিশ্বাস হয়ে যায়। কিমসিন বলে আর
কতদিন লুকিয়ে থাকবো বলো তো, একটা কামব্যাক তো করতেই হতো। যাই হোক, তো এরই মাধ্যমে দ্য মোস্ট ম্যাগাজিন 1 নম্বরে চলে আসে আর বন্ধ হওয়া থেকে বেঁচে যায়। এখন যখন সবকিছু ঠিক হয়ে গিয়েছিল তখন জুন ঠিক করে যে সে এবার হাইজিকে প্রপোজাল করবে। এদিকে হাইজিও ঠিক করে সেও জুনকে প্রপোজাল করবে। সে গিয়ে জুনকে প্রপোজাল করেও দেয়। পরে জুন তাকে নিয়ে তাদের ছোটবেলার সেই পাজলটা সলভ করে আর এর মাধ্যমে জুনও তাকে প্রপোজাল করে দেয়। এবার তাদের দুজনের হাতে দুটো দুটো করে 4টা রিং হয়ে গিয়েছিল। এভাবে অনেকদিন পার হয়ে যায়। এখন আমরা হাইজিকে সাইকেলে করে একটা জায়গায় যেতে দেখি আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল চিলড্রেন স্টোরি বুক রাইটার হবে। এজন্য সে তার পুরো জব ছেড়ে দিয়ে বন্ধু এবং ফ্রেন্ডসের কাছ থেকে বিদায় নিয়ে অন্য শহরে চলে আসে আর জুনও ইউএসএতে ফিরে যায়। আজ হাইজি সাইকেলে করে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসে। তারা একসঙ্গে অনেক গল্প করে আর খাবারও খায়। মিন বলে সে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে সেখানে একটা জুনিয়র ছেলে সবসময় তার পিছু পিছু ঘুরে। এটা শুনে হাইজি তাকে টিস করতে থাকে আর বলে, বাহ বাহ, তোমার ইউনিভার্সিটির লাইফ তো দেখি বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে। এখন হাইজি একজন ফেমাস চিলড্রেন স্টোরি বুক রাইটার হয়ে গিয়েছিল। সে তার বাস্তব রূপকে ভালোবাসে বলে এখন আর আগের মতো ফ্যান্সি হয়ে থাকে না। তারপর একদিন সে জুনকে কল করে, কিন্তু জুন তার ফোন রিসিভ করে না। রাতে ভিডিও কল করলে সেটাও জুন অ্যাটেন্ড করে না। পরদিনও তাকে কল করে পাওয়া যায় না। এতে হাইজি তো চিন্তায় পড়ে যায় যে সুদূর ইউএসএতে বসে তার ভালোবাসার মানুষের কিছু হয়ে গেল না তো। আরো অনেকবার ট্রাই করার পর ফাইনালি সে তার ফোন রিসিভ করে। হাইজি তাকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে, কিন্তু জুন বলে, তোমার ফ্রিজি হেয়ারে তোমাকে অনেক সুন্দর লাগছে। দেখা যায় জুন আসলে কোরিয়াতে ফিরে এসেছে আর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই সে তার ফোন ধরছিল না। এখানে হাইজি যখন তাকে দেখতে পায় সে তো দৌড়ে গিয়ে তার কোলে উঠে পড়ে। জুন বলে, তোমাকে ছেড়ে এত দূরে আমি থাকতে পারবো না, তাই আমার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। এখন তোমাকেই আমার দায়িত্ব নিতে হবে। তখনই হাইজি ফোন বের করে হিসাব করতে লেগে যায়। জুন তাকে থামিয়ে বলে, আমি এতটাও গরিব হয়ে যাইনি, আমার কাছে খাওয়ার ব্যবস্থা করার মতো টাকা আছে। পরের দিন জুন আবারও দ্য মোস্ট ম্যাগাজিন জয়েন করে চিফ এডিটর হিসেবে। এদিকে রাতের বেলা হাইজির বাবা মা তার সাথে দেখা করতে আসে। এখানে সে জুনকে দেখে অবাক হয়ে যায় আর তাকে বলে, এটাই কি তোমার থাকা খাওয়ার জায়গা? জুন হ্যাঁ বললে হাইজি তার উপর রাগ দেখাতে থাকে, কিন্তু হাইজির বাবা তার মেয়ের জামাইকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। পরদিন দুই বান্ধবীকে দেখা যায়। এখানে হাইজির বিয়ে উপলক্ষে মিন নিজের হাতে তাকে একটা ফুলের কাউন আর তোড়া বানিয়ে দেয়। দেখতে দেখতে দুজনের বিয়েও হয়ে যায়। তারপর আমরা রাইটার হাইজিকে দেখতে পাই। সে তার বাড়ির লাইব্রেরিতে বসে গল্প লিখছিল। জুন আসে তার অ্যাটেনশন নিতে, কিন্তু হাইজি তো অনেক ব্যস্ত ছিল। জুন নিজেকে লনলি ম্যান বলে সেখান থেকে চলে যায়, কিন্তু একটু পরে আবার এসে হাইজির চেয়ারে ধরে টেনে তাকে লাইব্রেরি থেকে বের করে নিয়ে যায়। তারা দুজন ম্যারিড কাপল হিসেবে খুবই সুখে শান্তিতে জীবন পার করছিল। এদিকে কিমসিনকে দেখা যায়, সে এখন ইউএসএতে থাকে। সম্প্রতি একটা নতুন বই পাবলিশ করেছে। হাইজি যখন সেটা পড়ছিল তখন সে দেখে এই বইটা সে তার বন্ধু জ্যাকসন অর্থাৎ হাইজিকে ডেডিকেট করেছে। 3 বছর পার হয়ে যায়। হাইজি আর জুনের একটা কিউট মেয়েও হয়। যখন সিগন্যাল গ্রিন হয়ে যায় তখন তাদের মেয়ে বলে গো। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।